ডাক্তারি পড়ুয়ারা যে দ্বিতীয়বারের জন্য কর্মবিরতি পালন করছেন তা নিয়ে এতটাই চাপ তৈরি হয়েছিল এবং আপনাদের দেখিয়েছিলাম যে এবিপি আনন্দের তরফ থেকে 2 ঘন্টার একটি ঘণ্টাখানেক সঙ্গে সুমনের প্রোগ্রাম করা হয়েছিল এবং সেখানে একতরফাভাবে যেভাবে ডাক্তারদের কার্যত কাঠগড়ায় তোলা হলো তা নিয়ে নিজের বেশ কিছু আপত্তির কথা আপনাদের সামনে জানিয়েছিলাম। তবে ঠিক আছে, সুমনবাবু 2 ঘন্টার প্রোগ্রাম করলেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য, একেবারেই কার্যত অলিখিত একটা চাপ দেওয়ার চেষ্টা করলেন, সেটা আপনারা দেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একটা জনস্বার্থ মামলাও করা হয়েছে গতকাল কলকাতা হাইকোর্টে, তাদেরকে যাতে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে ডাক্তারি ছাত্ররা অমান্য করছে বলে একটা মামলা করা হয়েছে। আশা করব এর পরে সুমন বাবুরা আরও একটা ঘণ্টাখানেক সঙ্গে সুমন করবেন, যেখান থেকে তারা আন্দোলনের রূপরেখা, পূর্ণ কর্মবিরতি শেষ করার পর যখন কার্যত আমার মনে হয় ডাক্তারি পড়ুয়ারা এবার হয়তো কোথাও গিয়ে বাধ্য হবেন, সমাজের চাপে পড়ে তারা তাদের এই কর্মবিরতি হয়তো প্রত্যাহার করতে পারেন এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন আমার সঙ্গে আপনারাও দাবি জানান ঘণ্টাখানেক সঙ্গে সুমনের আরও একটা আসর বসুক। এই যে চাপটাকে কমিয়ে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, তাহলে ডাক্তারদের দাবি দাওয়াগুলো আদায় করার জন্য আন্দোলনটা কোন পথে হওয়া উচিত তারও একটা রূপরেখা দেখানোর জন্য ঘণ্টাখানেকের আসর বসুক, এটাই আমাদের কাম্য। যাই হোক, আজকে অনেক কিছু তথ্য দেবো। আরও একজন গ্রেপ্তার হয়েছেন সিবিআই এর হাতে, সেই তথ্য আপনারা পেয়ে গিয়েছেন। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে দেওয়ার জন্য হাজির হয়েছে আজকের পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। সবথেকে প্রথমে যেটা আপনাদের সামনে বলতে চাইব যে নরেন্দ্র মোদীর ক্যাবিনেট একটা বড় সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুজোর ঠিক আগেই, যেটাকে অনেকেই মনে করছে পুজোর আগে একটা গিফট পাঠালেন নরেন্দ্র মোদী। কারণ ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি পেল বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়ার সঙ্গে বাংলাকেও ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে এই তালিকায় জায়গা পাওয়া টোটাল ভাষার সংখ্যা দাঁড়ালো গিয়ে 11, যা আগে ছিল 6। এবং এই 6-এর মধ্যে আগেই নাম লিখিয়েছিল তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়ালম এবং উড়িষ্যা। এবং সেই 2014 সালে শেষ উড়িয়াকে সংযুক্তকরণ করা হয়েছিল ধ্রুপদী ভাষার তকমা হিসাবে। অবশেষে বাংলাকেও অন্তর্ভুক্ত করা হলো। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই উৎসাহিত এবং তিনি একেবারেই টুইট করে জানিয়েছেন আমাদের চাপেই কেন্দ্রীয় সরকার এটা করতে বাধ্য হয়েছেন। সেই যাই হোক, এটা একটা সুখকর খবর পশ্চিমবঙ্গবাসীর জন্য। কিন্তু আজকে আপনাদের সামনে যেটা বলবো সেটা মোটেই সুখকর খবর নয়। তার কারণ আপনারা জানেন, গতকাল সন্দীপ ঘনিষ্ঠ আশিস পান্ডেকে গ্রেপ্তার করল সিবিআই। আরজি কর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হচ্ছেন তৃণমূলের ছাত্র নেতা এবং দীর্ঘদিন তাকে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে গতকাল রাত্রিরে তাকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ নিয়ে 5ম জন গ্রেপ্তার করলো সিবিআই এবং তারা খতিয়ে দেখছে যে আরজি কর কাণ্ডের রেপ এবং মার্ডারের সঙ্গে এই দুর্বিনীতর কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখছে। কিন্তু আপনাদের এবার আমি যেটা বলতে চাইবো যে দেখুন, অনেকেই বলছেন ডাক্তাররা তারা কাজে ফিরুন, কেন তারা কর্মবিরতি করবেন। আমি জুনিয়র ডাক্তারদের একটা প্রপোজাল দিয়েছিলাম, জানি না সেটা তাদের কানে পৌঁছাবে কিনা। আমার মনে হয় প্রতীকী ডেথ সার্টিফিকেটটা তারা নিজেরা হাতে লিখেই তারা কাজে যোগদান করুন। তার কারণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের হাসপাতালে হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থার যা হাল, তা নিয়ে যে কোনো দিন আরজি করের মতো কাণ্ড ঘটে যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আরজি করের মতো কাণ্ড ঘটে যাওয়ার পর প্রশাসনের তরফ থেকে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করার অভিযোগও উঠবে। তাই সবকিছু মাথায় রেখে তারা প্রতীকী একটা ডেথ সার্টিফিকেট নিজেদের হাতেই নিজেরা লিখে যাক এবং সেটা সাধারণ মানুষ বা জনসমক্ষে জানিয়ে এবং প্রশাসনের কাছে এক কপি দিয়ে তারা যেন কর্মক্ষেত্রে ফিরে যায়, বা তাদের যদি কর্মক্ষেত্রে ফিরে যাওয়াটা একেবারেই জরুরি হয়, যদি তারা কোথাও গিয়ে যেতে বাধ্য হন, তাহলে নিজেদের প্রতীকী ডেথ সার্টিফিকেটটা লিখেই যেন তারা কর্মক্ষেত্রে যান। তার কারণ যে সভ্য সমাজ ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত না করেই আমরা একেবারেই তাদেরকে ফোর্স করছি যে আপনারা কর্মক্ষেত্রে ফিরে যান, আপনারা কর্মক্ষেত্রে ফিরে যান, অথচ আমরা সুরক্ষার কথা নিশ্চিত করছি না। মাত্র 26% সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত ইনস্টল করা হয়েছে,
সেখানে জোর করে ডাক্তারদের ওই সমস্ত জায়গাতে ফিরিয়ে দেওয়া মানে তাদেরকে আরো একবার বিপদের মধ্যে ফেলে দেওয়া। সেটা আরজি কর কাণ্ডের পর বিভিন্ন ক্ষেত্রে যা যা ঘটনা ঘটেছে সেটা দেখে সহজেই অনুমান করা যায়। এবং কেন এই কথা বলছি, আপনাদের সামনে একটা তথ্য দেখাবো, আপনারা শিহরে উঠবেন। আনন্দবাজার পত্রিকার একটা শিরোনাম দেখুন, গণপ্রহারের ধাঁচে মারধর, আরজি করের নির্যাতিতার শরীরে অন্তত 24টি আঘাত, দাবি সিবিআই সূত্রে। এবং সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে, আপনারা শুনলে চমকে যাবেন, কার্যত ওই যে নির্যাতিতা অভয়া, তাকে নাকি গণপ্রহার দেওয়া হয়েছিল এবং তাকে সম্পূর্ণরূপে খুন করার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বলে অন্তত সিবিআই মনে করতে শুরু করেছে। ধর্ষণের ঘটনাটা পুরোটাই সাজানো, যাতে করে নারী নির্যাতনের অভিযোগটা প্রকাশ্যে চলে আসলে দুর্নীতির বিরুদ্ধে খুনের ঘটনাটা চাপা পড়ে যাবে, সেই কারণেই কিন্তু ধর্ষণের ঘটনাটা সাজানো হয়ে থাকতে পারে বলে সিবিআই মনে করছে। যারা সিম্পল অ্যাজ এবিসির দর্শক, আপনাদের মনে থাকবে আমি প্রথম দিনই এই কথা বলেছি যে এটাকে ধর্ষণ বলে চালানো হচ্ছে, তার কারণ ধর্ষণ একটা মুখরোচক খবর, সাধারণ মানুষ সেটাকে গিলে নেবে, কিন্তু আদতে এটা কতটা ধর্ষণ আর কতটা ধর্ষণ হিসাবে চালানোর চেষ্টা করা হয়েছে সেটা দেখতে হবে। আর দেখুন, আমি যে ঠিক ছিলাম তার প্রমাণ পাচ্ছি, অন্তত সিবিআই তদন্ত করার পর তারা বলছে যে এটাকে ধর্ষণ হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আসলে মোটিভ ছিল খুনের, এবং কোনো একজন এটার সঙ্গে ইনভলভ ছিল না বলেই মনে করছেন, তার কারণ ওই মহিলাকে কার্যত গণপ্রহার দেওয়া হয়েছিল এবং টোটাল 24টি আঘাতের চিহ্ন মিলেছে, তার মধ্যে 15টি আঘাত বাইরের এবং সেগুলো মারাত্মক গুরুতর আঘাত বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। মৃতদেহে ব্যবচ্ছেদের পর অর্থাৎ শরীরের ভেতরে 9টি গুরুত্বপূর্ণ ক্ষতচিহ্ন বা আঘাত পাওয়া গিয়েছে, অথচ দেহের পিছনের অংশে কোনো আঘাত রয়েছে সেই রকম রিপোর্টই ছিল না ময়না তদন্তে। এবং যেহেতু দ্বিতীয়বার ময়না তদন্তের কোনো অবকাশ রাখেনি আমাদের এই প্রশাসন, তাই রিপোর্টে থাকা ক্ষতচিহ্নগুলোর ছবি ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে খুঁটিয়ে দেখা হয়েছে। তাতেই খুনের ঘটনায় একাধিক ব্যক্তির জড়িয়ে থাকার আভাস মিলেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর। ওই সূত্রের দাবি, চিকিৎসক পড়ুয়াকে কার্যত গণপিটুনির আদলে বেধড়ক মারা হয়েছে। তদন্তকারী এক অফিসারের কথায়, বারবার প্রবলভাবে মৃতার গলা টিপে থাইরয়েড কার্টিলেজ গুরুতর জখম করার আভাস মিলেছে। সাংঘাতিক বল প্রয়োগ করে ওই তরুণীর মুখ নাক চেপে ধরা হয় এবং তারপর দেহের উপরের অংশে আঘাত করা হয়। তখনই চোখ এবং মুখের ভিতর থেকে রক্তপাত হয়েছে এবং ওই তরুণীর মৃতদেহ যে চাদরের ওপরে ছিল সেখানে কানের কাছে বেশ কিছু রক্ত পাওয়া গিয়েছে। সেই রক্ত থেকে সিবিআই মনে করছে ওই তরুণীর মাথাটা একেবারেই মাটিতে বা দেওয়ালে বেশ কয়েকবার জোরে জোরে ঠুকে দেওয়া হয় এবং সেইখান থেকে চোখ, নাক, মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। এবার আপনারা এই নির্মমতার ঘটনাটা, যেটা অন্তত সিবিআই প্রাথমিকভাবে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে খুঁটিয়ে দেখে তারা মনে করছেন যে এই ধরনের নির্মমতা তার সঙ্গে ঘটেছে, এরপরে আপনারা বলুন যে আপনার বাড়ির ছেলে কেউ জুনিয়র ডাক্তার হলে, আপনার বাড়ির মেয়ে কেউ জুনিয়র ডাক্তার হলে কি আপনি সুরক্ষার ব্যবস্থা 100% নিশ্চিত না করে কি তাদের বাধ্য করতেন? আমি সুমন বাবুকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারও সন্তান রয়েছে, আগামী দিনে তারাও ডাক্তারি পড়তে পারে, এই ধরনের ঘটনার সম্মুখীন যদি কেউ হয়, আপনি কি আপনার সন্তানদের বাধ্য করতেন যে হাসপাতালে ফিরে গিয়ে তাদেরকে রোগীর পরিষেবা দিতে হবে? এবং যেখানে সিসিটিভি 100% নিশ্চিত করতে পারেনি সেটা জেনেও জুনিয়র ডাক্তারদের কাজে ফিরে যেতে হবে, তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা বিভিন্ন ক্ষেত্রে বলে বেড়াচ্ছে যে আরজি কর করে দেব। এদৎ সত্য সবকিছু শোনার পরেও নিজের সন্তান সন্ততিরা যদি ডাক্তারি পড়তেন তাহলে কি তাদের জোর করে কর্মক্ষেত্রে পাঠাতেন? একটু ভেবে দেখবেন। অন্যের ছেলে মেয়েকে নিয়ে সমালোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া খুব ইজি, কিন্তু যদি সেই জায়গায় নিজের সন্তানকে বসিয়ে দেন এবং যদি একবার মনে করে দেখেন যে ঘটনা আপনাদের সামনে বর্ণনা করলাম, যেভাবে নির্যাতিতা হতে হয়েছে, শুধুমাত্রই ধর্ষণ মোটেই নয়, তাকে খুন করারই পরিকল্পনা করা হয়েছিল এবং কিভাবে অত্যাচার করে তাকে খুন করা হওয়ার পরেও আমাদের প্রশাসন সেই তথ্য আমাদের সামনে কোনোভাবেই নিয়ে আসতে চাইছে না। এটা জানার পরেও আপনাদের মধ্যে যারা শুনছেন, কতজন মানুষ রয়েছেন আপনারা মনে করছেন এই জায়গায় আপনার সন্তান থাকলেও আপনি কর্মক্ষেত্রে ঘাড় ধরে পাঠাতেন? লিখে জানান আপনাদের মন্তব্য। এবং দেখুন, যে সুমনবাবু যে কথা বলেছেন সেটাকে আমি সম্পূর্ণ ডিনাই করছি না, যে ডাক্তারি পরিষেবার সঙ্গে যুক্ত তারা
পূর্ণ কর্মবিরতিতে গেলে অনেক প্রবলেম সৃষ্টি হতে পারে, কিন্তু তারা কি নিজেদের জীবনের বিনিময়ে সাধারণ মানুষের সেবা দেবেন? এমনটাই কি সুমনবাবু, রাজ্য সরকার এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন? সেই কারণেই বললাম, যদি আপনারা চান জুনিয়র ডাক্তারদের কেউ যদি এই পর্বটা শুনে থাকেন, বা দয়া করে বলবো আপনাদের মধ্যে যদি কোনো জুনিয়র ডাক্তারদের সঙ্গে কারুর পরিচয় থাকে, এইটা রেফার করে বলবেন। তারা কাজে যোগ দেবেন কি দেবেন না সেটা তাদের সিদ্ধান্ত, কিন্তু কাজে যোগ দেওয়ার সময় আমার মনে হয় তাদের একটা প্রতীকী ডেথ সার্টিফিকেটে সাইন করে তারপরেই যোগ দেওয়া উচিত। তার কারণ যেভাবে অসুরক্ষিত অবস্থায় আমাদের সমাজ কার্যত বাধ্য করছে আমাদেরই সমাজের ছোট ছোট একেবারেই মেধাবী ওই যৌতুকগৃহের মধ্যে ঠেলে দিতে, তার দায় এবং দায়বদ্ধতা নিতে হবে একদিকে যেমন সুপ্রিম কোর্টকে, একদিকে নিতে হবে রাজ্য প্রশাসনকে, এবং সমস্ত সংবাদ মাধ্যম বা যে সমস্ত সমাজের মানুষরা তারা মনে করছেন এই পরিস্থিতিতেও জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা উচিত। আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা কাজে ফেরার আগে নিজেরাই একটা অ্যাটেস্টেড করুন যে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, রাজ্য প্রশাসনের নির্দেশ মেনে এবং কিছু সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের কথায় কার্যত বাধ্য হয়ে কর্মবিরতি তুলে নিয়ে আমরা কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছি। যদিও আমরা নিজেদের অসুরক্ষিত মনে করছি, কিন্তু যেহেতু একেবারে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে, রাজ্য প্রশাসনের তরফ থেকেও যেহেতু বলা হয়েছে তারা সবকিছুই নিশ্চিত করবে, তাই যদি কর্মবিরতি তুলে নিতেই হয় তাহলে ব্ল্যাঙ্ক অ্যাটেস্টেড করে একটা ফর্মে সাইন করে এবং পাশাপাশি একটা প্রতীকী নিজেদের ডেথ সার্টিফিকেট লিখেই তারপরে আপনারা কর্মক্ষেত্রে যোগদান করুন। যদি কার্যত আপনাদেরকে বাধ্য হতে হয় সকলের কাছে নথি স্বীকার করে যদি আপনাদেরকে কাজে ফিরতে হয়। এবং দেখুন, আপনাদের দেখাতে চাইবো যে সংবাদ মাধ্যমের একটা কিন্তু প্রভাব পড়ে। ঘন্টাখানেক সঙ্গে সুমনে যেভাবে ডাক্তারদের কাঠগোড়ায় তোলা হয়েছিল, অথচ আমি দেখলাম তার দুদিন অন্তত ঘন্টাখানেক সঙ্গে সুমনের প্রোগ্রামটাই হলো না। অর্থাৎ সুমন বাবুই সম্ভবত কর্মবিরতি নিয়ে ফেলেছেন। সে যাই হোক, তিনি একটাই মাত্র প্রোগ্রাম সঞ্চালনা করেন, তার নাম ঘন্টাখানেক সঙ্গে সুমন, এবং সেটা কবে তিনি করবেন কবে তিনি করবেন না তার আগাম কোনো তথ্য দর্শকদের কাছে থাকে না। তার যখন মনে হয় তিনি এসে উপস্থিত হন, যখন মনে হয় তিনি হয়তো উপস্থিত নাও হন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার কাছে এতটা ফ্লেক্সিবিলিটি থাকলে ডাক্তারদের কাছে কেন নয়? তার কারণ তিনিও যে পেশার সঙ্গে জড়িত, সেটাও কিন্তু আপদকালীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা, যাকে সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ বলা হয়। এবং আপনাদের কথায় যে সোশ্যাল ইম্প্যাক্ট পড়ে তার প্রচুর উদাহরণ রয়েছে। আমি একটা ঘটনা আপনাদের দেখিয়ে শেষ করতে চাইবো। দেখুন আপনারা, যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধেই কিন্তু এবার একটা মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে এবার মামলা কলকাতা হাইকোর্টে, শীর্ষ আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এ. শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর। মামলাকারীর নাম রাজু ঘোষাল। তার বক্তব্য, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাদের কর্মবিরতির সিদ্ধান্ত শীর্ষ আদালতের সেই নির্দেশকে লঙ্ঘন করেছে। এতে আদালত অবমাননাও হয়েছে বলে তিনি মনে করছেন। যাই হোক, দেখুন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় আদালত অবমাননা যদি এই ঘটনাটিকে বলা হয় যে সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণের পরেও জুনিয়র ডাক্তাররা তারা যদি কাজে না ফেরেন, এটা যদি আদালত অবমাননা হয়, তাহলে ঠিক একইভাবে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা উচিত এই রাজ্য প্রশাসনকেও। তার কারণ সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে সমস্ত জায়গায় সিসিটিভি লাগাতে হবে, ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কাজেই ওটা ছিল প্রথম স্টেপ, ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করবে রাজ্য সরকার। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে ডাক্তার ছাত্রছাত্রীরা তারা কর্মক্ষেত্রে যোগদান করবেন। আমি যদি প্রথম স্টেপটাই পূরণ করতে না পারি এবং সেটা যদি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্বীকার করে নিই, তাহলে দ্বিতীয় স্টেপটা কি করে হবে বলুন তো? তাই নিশ্চিতভাবে আমরা অপেক্ষা করব হাইকোর্ট কি আলোচনা করেন, কি পর্যবেক্ষণ জানান। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মতামত, আদালত অবমাননা যদি হয়ে থাকে এই ক্ষেত্রে, তাহলে প্রথম আদালত অবমাননা করেছে রাজ্য প্রশাসন, আর তারপর আমি মানতে পারি আদালত অবমাননা করেছে জুনিয়র ডাক্তাররা। তার কারণ প্রশাসন যদি সুরক্ষা দিতে না পারে, তাহলে কোন শর্তে জীবনের ঝুঁকি নিয়ে কেন ডাক্তারি পড়ুয়ারা তারা সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর কাজে নিজেদের নিয়োজিত করবেন, এই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না যখন আমি নিজেকে গার্জেনের জায়গায় রাখছি। আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনাদের নিজেদের সন্তান সন্ততিদের একেবারে ওই জুনিয়র ডাক্তারদের পরিস্থিতির মধ্যে নিয়ে যান
এবং ভাবুন একবার যে আপনার সন্তান সন্ততির সঙ্গেও আরজি করের ওই নির্যাতিতা বা অভয়ার মতো পরিণতি হতে পারে, এটা জেনেও কি আপনারা জোর করবেন আপনার সন্তানকে যে না তোমাকে কাজে ফিরতেই হবে? আপনি বাবা হয়ে কি আপনার মেয়েকে বলতেন যে না তোমাকে কাজে ফিরতেই হবে, পরিস্থিতি যাই হোক না কেন, সিসিটিভি থাকুক বা না থাকুক, রুমের মধ্যে অন্ধকার থাকুক, তুমি রেস্ট পাও বা না পাও, তোমাকে কাজে যোগ দিতেই হবে? এটা কি আপনি জোর দিয়ে বলতে পারতেন? এই প্রশ্নটা আপনাদের জন্য শুধু নয়, আমি সুমন বাবুর উদ্দেশ্যেও তুললাম, জানি তার কাছ থেকে উত্তর আসবে না, কিন্তু আপনাদের কি মনে হয় আপনাদের সন্তান সন্ততিদের উদ্দেশ্যে জীবনের সুরক্ষা নিশ্চিত না করে তাদেরকে জোর করে কর্মকাণ্ডে পাঠিয়ে দেওয়া এটা একেবারেই অন্যায় বলে মনে করি। তার কারণ তারা কোনো যুদ্ধক্ষেত্রে যাচ্ছে না। যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় অনেকেই জানেন যে তারা ফিরে নাও আসতে পারেন, কিন্তু হাসপাতালে চাকরি করতে যাচ্ছি আমি আর বাড়িতে নাও ফিরতে পারি, এই ধরনের মানসিকতা নিয়ে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়া, তারপরে অপারেশন থিয়েটারে গিয়ে অপারেশন করার মতো মানসিকতা বা সেই দৃঢ় মানসিকতা রাখা, সেটা কতটা শক্ত একবার অনুধাবন করার চেষ্টা করবেন। বাকিটা তারা কি সিদ্ধান্ত নেবেন আগামী দিনের প্রতীক্ষায় আমরা থাকবো। এখনকার মতো এখানে শেষ করলাম।